দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ঘনিয়ে আসছে উপজেলা নির্বাচনের ভোট। ৮ মে প্রথম পর্বের ভোটকে ঘিরে শহর থেকে প্রত্যন্ত অঞ্চল সরব রাজনীতি, কোথাও অন্তর্দ্বন্দ্ব, কোথাও প্রতিদ্বন্দ্বিতা। কেমন চলছে প্রস্তুতি, কেমন হবে উপজেলা ভোট, এইসব বিষয়ের উত্তর খুঁজব। উপজেলা নির্বাচন ও স্থানীয় বিরোধ, এই শিরোনামে আজকে আমরা আমাদের দেশ সাম্প্রতিকের অতিথি দুজন স্টুডিওতে রয়েছেন। শুরুতে পরিচয় করে দিতে চাই, আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আছেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আওয়ামী লীগ নেতা। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সরাসরি আমরা আলোচনায় ফিরতে চাই। আমরা শুরুতেই শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। ৮ মে প্রথম পর্বের উপজেলা ভোট, বিএনপি ঘোষণা দিয়ে এই ভোটে অংশ নিচ্ছে না, কিন্তু আমরা ইতিমধ্যে শুনছি যে ৪৫ জন স্থানীয় পর্যায়ে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা। ইতিমধ্যে প্রার্থী হয়েছেন বলে আমরা এগুলো শুনেছি। আসলে কি বলবেন, মানে বিএনপি ঘোষণা দিয়ে নিচ্ছে না, বাট বিএনপি স্থানীয় পর্যায়ের নেতারা নিচ্ছেন আর কি, এটাকে কি অংশগ্রহণ বলা যাবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। শম্ভুদাকে শুভেচ্ছা, আর যারা দেখছেন আমাদের অনুষ্ঠান তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। উপজেলা নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন করবে না। কেন করবে না সেটাও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। নির্বাচনের পরিবেশ, নির্বাচনের গ্রহণযোগ্যতা, বিশ্বাস, আস্থা, এগুলো বিএনপি মনে করছে না যে আছে। কারণ এর আগে এই নির্বাচন কমিশন জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত করেছে। তাদের যে কর্মকাণ্ড, যেটাকে আমরা আগেই বলেছিলাম যে দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই আমাদের দেশে। কারণ এই নির্বাচনের আগে এই দলীয় সরকারের অধীনে অন্য যে কমিশনগুলো কাজ করেছে সেখানেও সেই পরিবেশ ছিল না। এবং অনেক সিনিয়র নেতা বা পেশাজীবী তারা বলেছেন যে বাংলাদেশের কন্টেস্টে দলীয় সরকারের অধীনে, এবং এমনকি বাংলাদেশে এটাও আমরা অতীতে দেখেছি যে দলীয় সরকারের অধীনে কখনো কোনো সরকার পরাজয় বরণ করেনি। একেবারে প্রথম নির্বাচন তো 73, তারপর থেকে প্রায় এই 2024 এই যেটা 7ই জানুয়ারি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তার ইমিডিয়েট যে আগের সরকার, অর্থাৎ যারা ক্ষমতা থেকে পদত্যাগ করে কেয়ারটেকারে অংশগ্রহণ করছে, বিএনপিও পরাজিত হয়েছে, আওয়ামী লীগও পরাজিত হয়েছে। এই নজির ছিল। তো সেই জায়গাটায় হস্তক্ষেপটা তুলনামূলক নেই বললেই চলে। কিন্তু যারা পরাজিত হয়েছে তারা হয়তো কখনো সহজভাবে মেনেছে, কখনো হয়তো মানতে পারে নাই। কিন্তু দলীয় সরকারের অধীনে কখনো কেউ পরাজিত হয়নি। ইমিডিয়েট এই যে 3বার ধারাবাহিকভাবে এসছে এই বর্তমান আওয়ামী লীগ সরকার, তো এই ক্ষেত্রে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। কিন্তু সেটি তো স্থানীয় জাতীয় নির্বাচনের কথা বলছেন। নির্বাচন জাতীয় কমিশন নির্বাচনে আর স্থানীয় নির্বাচনে সরকারের চরিত্র বদল হয়েছে। নির্বাচন কমিশনের আগে পাঞ্জাবি পরতো, এখন প্যান্ট শার্ট পরছে। ব্যাপারটা এরকম না। ঈদের প্রতি ঈদের প্রতি মিনিমাম আস্থাটা, যেমন ইন্ডিয়াতে, মানে পার্শ্ববর্তী দেশে গণতান্ত্রিক যে ধারা সেখানেও হোঁচট খাচ্ছে, সেখানেও নির্বাচনী প্রশ্ন ইতিমধ্যে দেখা দিয়েছে। তারপরেও ওখানে নির্বাচন কমিশনটাকে যতটা দায়িত্ব পালন করছে নিরপেক্ষ অবস্থান থেকে, মানে সে দেশের নির্বাচন কমিশন তুলনামূলক শক্তিশালী বলছেন, অনেক শক্তিশালী, অনেক গ্রহণযোগ্য, যেটা আমাদের দেশে এখানে এইভাবে গড়ে ওঠেনি। সেই প্রশ্নে স্থানীয় সরকারের যে নির্বাচন সেটা বিএনপি প্রত্যাখ্যান করেছে, অথবা নির্বাচনে না যাওয়ার কথা স্পষ্ট করেছে। আমার যদিও এটি আজকের কোনো শিরোনাম না, মানে নির্বাচন কমিশনের প্রসঙ্গ যেটা আপনি তুললেনি, আসলে একটি প্রশ্ন আমি ছোট্ট করে করতে চাই। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে আপনারাও ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ এখনো ক্ষমতায়, কেউ কি মানে শক্তিশালী করার ব্যাপারে এগিয়ে আসছে? বা আপনারা নির্বাচন কমিশন শক্তিশালী অটোমেটিক হয়ে যাবে যদি সরকারটা দলীয় সরকার না থাকে। এই নির্বাচন কমিশনে সমস্ত ক্ষমতা তাকে দেওয়া আছে, কিন্তু এ পরাধীন মানসিকতা নিয়ে না, এর আগের দলীয় সরকারের অধীনে যে যখনই দায়িত্ব পালন করছে তারা পরাজিত, অথবা এক ধরনের কৃতদাস সুলভ
দৃষ্টিভঙ্গি নিয়ে তারা নির্বাচন পরিচালনা। এখন যে আইন নেই এমন না, কিন্তু ইচ্ছা করলে সে তার মতো করে শক্তভাবে সব পুরো আইনটাই তার পক্ষে আছে। এবং পার্শ্ববর্তী দেশ না, অন্যান্য যেসব গণতান্ত্রিক দেশের নির্বাচন কমিশন আছে তার থেকে আমার দেশের নির্বাচন কমিশনের ক্ষমতা কোনোভাবে কম না। আমরা আগের প্রসঙ্গটা একটু উত্তর নিতে চাই আর কি। এই যে বিএনপির ৪৫ জন প্রার্থী বিএনপির স্থানীয় পর্যায়ে তারা অংশ নিচ্ছে, এটাকে কি বলবেন আসলে? আমাদের ইতিমধ্যে বেশ কিছু বহিষ্কার করা হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আমাদের দলীয়ভাবে বলা হয়েছে দলীয় সিদ্ধান্তের বাইরে দলের কেউ যদি নির্বাচন করে তাহলে আজন্ম তারা দল থেকে বহিষ্কৃত। কেউ যদি জিতে আসে সেটি কি সাধুবাদ জানাবেন কি জানাবেন না? এখনো পর্যন্ত তো আমরা তো তাদের বহিষ্কার জন্মের জন্য বহিষ্কার করছে। ভবিষ্যতে কি হবে এখন এটা বলা ঠিক হবে না। জি, আপনার কাছে আসবো সময় থাকলে হয়তো। আমরা একটু অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আপনার কাছে একটু যেতে চাই। আওয়ামী লীগের মন্ত্রী এমপি স্বজন কয়েকটি জায়গা থেকে নির্বাচনে যখন প্রত্যাহারের শেষ দিন ছিল প্রথম ধাপে সরে এসেছে, কিন্তু অনেক জায়গায় এখনো কিন্তু রয়ে গেছে। নির্দেশ দিলেও কিন্তু কাজ হচ্ছে না, মানে এইটি কোনো বাধা তৈরি করবে কিনা? ধন্যবাদ আপনাকে। এবং দুদু ভাই অনেক কষ্ট করে আসছেন জেল টেল খাইটা, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আমার শ্রোতা দর্শক সবাইকে। এটা ভালো প্রশ্ন করেছেন আপনার। এবং ইতিমধ্যে কিন্তু একজন উপজেলা চেয়ারম্যান অলরেডি নির্বাচিত হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা জানেন। যেখানে একটা গন্ডগোল হয়েছিল যে কি বলছে কিডন্যাপ করছে, ওইখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওইটা নির্দেশ দেওয়ার পরে সে কিন্তু এটা উইথড্র করছে তার প্রার্থীতা। তারপর কিন্তু ওই যে ছিল তার নাম বলতে দেলোয়ার, সে কিন্তু নির্বাচিত হয়ে গেছে, এটা ডিক্লেয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এখন আমি কিছু বুঝি না, দুদুভাই সিনিয়র মানে নেতা, নির্বাচন ছাড়া একটা দেশ চলে? গণতান্ত্রিক দেশ নির্বাচনে ওনারা আসেন না। এই যে একটা মানে তাদের যে দুর্বলতা, এই দুর্বলতা তারা তো কাটাই উঠতে পারছে না। নির্বাচনে আসবো, জনগণ ভোট দিলে ক্ষমতায় যাব, না দিলে বিরোধী দলে থাকবো, সেখানে তারা নির্বাচনে আসে না। কত কথা, কত যুক্তি আর্গুমেন্ট দেওয়া যায়, আর্গুমেন্টের তো শেষ নাই, আর্গুমেন্টের কিন্তু শেষ নাই। আপনি দেখবেন কোর্টে দিয়ে দেখবেন যে অন্যায়ের পক্ষে আর্গুমেন্ট, ভালো ভালো আর্গুমেন্ট করে। তো এখন ওনারা, দেশ তো চলছে নাকি? দেশ তো চলছে, হ্যাঁ দেশ চলছে, সব কিছু চলছে। তো সেখানে আমাদের কথা হচ্ছে যে পার্টিটাকে যদি আমি সুশৃঙ্খল করতে না পারি, পার্টি যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে তো আপনার কোনো রাজনীতি বা কিছুই তো থাকবে না। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী কেন বলছেন যে একজন মন্ত্রী এমপি বা তাদের ক্ষমতাশীল লোকের কোনো আত্মীয় স্বজন দাঁড়াইতে পারবে না, এর মানে হচ্ছে যে গ্রামে গঞ্জে যারা জীবন দিয়ে দল করে তারা কিন্তু আর ওখানে কোনো সুযোগ পায় না। তারা তাদের কোনো আত্মপ্রকাশ, তাদেরকে বিকশিত করার কোনো সুযোগ থাকে না বললেই এই ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে নালিশ হয়েছে দলের কাছে যে তারা এরকম পাওয়ার খাটাইয়া আমাদেরকে নির্বাচন করতে দিবে না, তারা এটা করবে। তখন মাননীয় প্রধানমন্ত্রী জাস্টিফাইড অর্ডার দিয়েছেন তিনি বলছেন না, মন্ত্রী এবং এমপি যারা আছো তাদের আবার কেন আরেকটা পদ দখল করতে হবে? আমি এবার কোনো মার্কা রাখি নাই, সকলের জন্য উন্মুক্ত। এবং মার্কা না রাখার পিছনে একটাই ইচ্ছা ছিল, যে সেটা হচ্ছে যে নির্বাচনটা সুন্দর হয়, সবাই অংশগ্রহণ করে, এবং স্থানীয় সরকারটাকে আমরা কোনো গুরুত্বই দিই না। অথচ সভ্য দেশ যেগুলো গণতান্ত্রিক দেশ, আপনি আমেরিকা বলেন, ব্রিটিশ বলেন, ফ্রান্স বলেন, প্রত্যেক দেশে কিন্তু দেশটাকে চালায় কিন্তু স্থানীয় সরকাররা। তো সেখানে ওনাদের কনফিউজিং, বিএনপি তো কনফিউজিং। প্রথম কিন্তু বললো যে না, নির্বাচন আমরা দলগতভাবে করবো না, কেউ যদি করতে পারে ইত্যাদি কয়েকটা ডিসিশন হয়েছে। কিন্তু প্রথমে কি বলেছে বিএনপি? হ্যাঁ, প্রথম বলেছিল যে আমরা দলগতভাবে ইলেকশন করবো না, বিএনপি যাবে না, যে যদি কেউ যায় সেটা তার ব্যাপার। এখন দেখা যায় তারা পট করে ইউটার্ন করে ফেলে আবার। তারা কিন্তু ইউটার্ন করছে, তারা কিন্তু গেছিল, যেই কারণে শতাধিক বিএনপি নেতারা কিন্তু নমিনেশন দাখিল করছে। আমি যেখানে বরগুনা জেলার, আমার জেলা বরগুনা জেলার হেডকোয়ার্টার উপজেলা নির্বাচনে কিন্তু বিএনপির একজন সিনিয়র নেতা কিন্তু অলরেডি দাঁড়াইছে, এবং আজকে তার নমিনেশন ব্যাপার বৈধ হয়েছে। এখন এটা ওনারা কেন যে নির্বাচনে আসেন না, এটা ওনাদেরকে তো ডাক্তার দেখানো দরকার। কেন নির্বাচনে আসেন না? লোকাল গভর্নমেন্ট কেটে এটা লেস ইম্পর্টেন্ট জিনিস। লোকাল গভর্নমেন্টই তো দেশটাকে ঠিক রাখে, এবং লোকাল গভর্নমেন্টের মাধ্যমে আপনার মনে করেন এলাকার ডেভেলপমেন্ট, আইন শৃঙ্খলা, তারপরে আপনার সরকারি কর্মচারী যারা উপজেলার মধ্যে যারা কানেক্টেড, তারা তো কাজ করে। এবং এইটা তো আমাদের আর্টিকেল অনুসারে, আমাদের সংবিধানের আর্টিকেলের মধ্যে এটা তো বাধ্যতামূলক কাজ। আপনাকে লোকাল গভর্নমেন্ট রিলেশন করতে হবে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এগুলো করতে হবে।
কিন্তু ওনারা আসেন না, এবং এখন 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 ভয় দেখায় বহিষ্কার করে দেবে, করবে, সেটা তাদের ব্যাপার। বহিষ্কার করতে পারে, নাও করতে পারে। আবার কেউ হয়ে গেছে, যে প্রশ্নটা আপনি করছেন, যদি হয়ে যায় তখন কি তাকে সাধুবাদ জানাবেন, সেটা তাদের ব্যাপার, তারা কি করবেন না করবেন। তবে আমি একটা জিনিস বুঝি যে স্থানীয় সরকার নির্বাচন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নির্বাচন এতটা অবহেলা করা ঠিক না। তবে আমরা না গেলে, ওনরা না গেলে নির্বাচন হবে তা না। মানুষ তো ঠিকই ভোট দিয়ে দেবে, মানুষ তো প্রস্তুত। সব জায়গাতে মানুষ নেমে গেছে রাস্তায়, ক্যানভাসে নামছে, হাজার হাজার নেতাকর্মীরা রাস্তায় কাজ করতেছে, নির্বাচন কিন্তু হয়ে যাবে। তো নির্বাচনে যদি সুস্থভাবে, আমাদের গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে নির্বাচনে যাতে কোনো রকম কারচুপি না হয়, কোনো রকমের কেউ মানে এটা করতে না পারে, তার ক্ষমতা খাটাইতে না পারে, অন্যায়ভাবে কিছু করতে না পারে। সেই জন্য গভর্নমেন্ট যেমন স্ট্রং প্রশাসন, নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছে যে না, আমরা গতবারের চেয়েও এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী বেশি শক্তিশালী রাখবো আমরা, যাতে কোনো রকম টু শব্দ না হয়, কোনো রকম অন্যায় কেউ করতে না পারে, নির্বাচনী আইন লঙ্ঘন করতে না পারে। ভালো নির্বাচন হবে। এবং অবশ্যই ভালো। আমি আপনার কাছে ওনাদের যে ইউটার্ন করলো কনফিউজিং, এটা কারণে এর উত্তরটা দুদু ভাইকে দিতে হবে। নিশ্চয়ই দিবেন। আমি আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই। দ্বাদশ নির্বাচন আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই, এবং ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগকে হারিয়ে, এবং তারাও, তাদের মধ্যে অনেকেই কিন্তু আওয়ামী লীগেরই, আওয়ামী লীগ করতেন স্বতন্ত্র হলেও। উপজেলা নির্বাচনও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এমনটাই দেখছি। সেক্ষেত্রে আসলে মানে বিরোধটা আসলে কতটা বাড়বে বলে মনে করেন, যেহেতু স্থানীয় পর্যায়ে রাজনীতি অনেক বেশি? আমি এই উত্তরটি আপনার কাছ থেকে বিরতির পর নিতে চাই, একটি ছোট্ট বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিক নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সাম্প্রতিকে আরও একবার স্বাগত। আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি। আমরা যে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলাম অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আপনাকে, উপজেলা নির্বাচনে এবার ৮ মে যে নির্বাচনটি হচ্ছে বা ৪ ধাপে নির্বাচন হবে, সেক্ষেত্রে সে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই কিনা, যেহেতু বিএনপি নির্বাচনে আসছে না, হয়তো গুটি কয়েক নেতাকর্মী স্থানীয় পর্যায়ে আমরা লক্ষ্য করছি আর এসেছেন, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা কতটা হবে বা দ্বন্দ্ব আওয়ামী লীগের ভেতরে, যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ হয়ে উঠছে, দ্বন্দ্ব, বিরোধ, অন্তর্দ্বন্দ্ব কতটা দেখছেন? দুইটাই হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, দ্বন্দ্ব হবে, এ স্বাভাবিক, এতে হিউম্যান সাইকোলজি। যিনি দাঁড়াবেন তিনি তো চাইবেন সে জিততে চাইবে, জিততে চাইতে হলে কত কিছু করতে হয়, এরকম একটা হবে। তো এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য তো আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা তো হবে, কিন্তু বিরোধ, অন্তর্দ্বন্দ্ব কতটা হইতেই পারে ধরে ভিতরে, এবং এটা যাতে না হয় সেই জন্য তো আমাদের প্রচেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিচ্ছেন যেগুলো, যে কোনো এমপি মন্ত্রী কারো পক্ষ করতে পারবে না, এটা মানে বিগ থিং। এমপি মন্ত্রী যদি কোনো কথা না বলে কারো পক্ষে, তাই এটা এখানে অনেকটা নিরপেক্ষতা চলে আসে। তারপরে যদি ধরেন আমরা যারা পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি আছি, আমাদেরকে যদি নির্দেশ দেয় তো তোমরাও কারো পক্ষ করতে পারবে না, এরপরে যদি অর্ডার দেয়, আমি অনুমান করে বলি, তাহলে তো একেবারে টোটাল এটা জনগণের কাছেই চলে গেল, আর চলে গেল প্রার্থীদের কাছে। তাদের দায়িত্ব, তারা সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচন যে হয় হবে। যেমন আপনার এই যে একজন তো অলরেডি ইলেক্টেড হয়েই গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, যেটা এখন অনেক এমপি, কয়েকজন এমপির ছেলে এখনো দাঁড়িয়ে আছে, সেটা আছে। সেটার ব্যাপারে 30 তারিখে পার্টি মিটিং আছে সেন্ট্রাল কমিটি, যেটা প্রধানমন্ত্রী সভাপতিত্ব করবেন, সেখানে দেখা যাবে কি হয়। তবে আমি চাই যে দেশের শৃঙ্খলা আসুক ফিরে, কে নির্বাচিত হইল বা না হইলে এটা বড় কথা না, দেশের শৃঙ্খলা এবং মানুষের আস্থাটা, ভোট দিতে পারা যায়, ভোট কেন্দ্রে যাওয়া যায়, এই যে জিনিসগুলো কিন্তু গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ দিক। এগুলো একটা গণতন্ত্রের বিজয় এবং জনগণের জন্য সেটা খুবই একটা পজিটিভ দিক, যে না ভোট আমরা গেলে দিতে পারি। জি, আসবো আপনার কাছে। আমরা শামসুজ্জামান দুধু আপনার কাছে আসছি, আসলে অনেকক্ষণ পরে আপনার কাছে আসলাম। অনেকগুলো প্রশ্ন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আপনার কাছে রেখেছেন, সঙ্গে আমি যুক্ত করতে চাই যে আসলে উপজেলা নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বী যাচ্ছে, বিরোধ, অন্তর্দ্বন্দ্ব, কোন দল কতটা দেখছেন? এটা তো খুব স্বাভাবিক, কিন্তু নির্বাচন হচ্ছে না, কাড়াকাড়ির ব্যাপার, খামসাখামসির ব্যাপার, নীতি নৈতিকতার বলে কিছু নাই। এই যে যেমন ধরেন পলক সাহেবের শালক, যিনি প্রতিমন্ত্রী বোধহয় পলক, তো তার শালাটা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, অর্থাৎ সে তাকে অপহরণ করতে গেছে, এটা সোশ্যাল মিডিয়াতে, এটা টেলিভিশনে, বিভিন্ন পত্রিকাতে আসছে। আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল
যে কেউ ইলেকশন তার দলের ভিতর থেকে, এটা উৎসাহিত করছে যেহেতু বিএনপি নাই, প্রধান বিরোধী দল হিসাবে বিএনপির কোনো ইলেকশন অংশগ্রহণ নেই, তাহলে এটাকে অংশগ্রহণমূলক দেখাতে গেল তাদের অন্যান্য অর্থাৎ দলীয় প্রার্থীর বাইরেও তাদেরকে উৎসাহিত করা। কিন্তু পলকের শালা এটা মানতে নারাজ। এখানে একটা লক্ষণীয় বিষয়, পলকের শালা অপহরণ করছে, একটা অন্যায় কাজ করছে। এটা নির্বাচনের আইনে এবং দেশের স্বাভাবিক আইনে, আইন শৃঙ্খলার আইনে তার জেলে থাকার কথা, তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা, এটা কিন্তু হয়নি। সেখানে গিয়ে সে ক্ষমা চাইছে পলক সাহেব সেই প্রার্থীর কাছে। তো ক্ষমার আবার কি, সে তো অপহরণকারী, সে তো তার কাছে যে অপহরণকারী তার শালাকে সে তো জেলে পাঠাবে, মামলা হবে। দিস ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগ ন্যায় অন্যায় স্বার্থ ক্ষমতা থাকলে কি ধরেন আওয়ামী লীগ বলে না, অন্য যে কোনো দল থাকলে কি এটা করতো, জেলে পাঠাইতো? আমাদের এই কালচারটা কি তৈরি থাকলে কি হতো? আপনি ওই জায়গায় যাচ্ছেন কেন? এখন যেটা আছে সেটার মধ্যে অবশ্যই এটা অবশ্য অন্যায়, বা এটা আইন অনুযায়ী আসলে মানে এই আওয়ামী লীগকে রক্ষা করার যে দায়িত্ব নিচ্ছেন। না, আমি আওয়ামী লীগের পক্ষে বলছি না। না না, আপনি ওই থাকলে কি হতো, মানে একটা উড়িও একটা জিনিস কি হতো, তার মানে আওয়ামী লীগ এটা এই অন্যায়কে একা করছে না, মোটেও না। আমি বলছি যে কালচারটা কি আমাদের দেশে তৈরি হয়েছে, মানে প্রভাব থাকলে বলতে পারেন যে আওয়ামী লীগ যে দেশে আছে সেখানে কালচার, আইন, নীতিবোধ, নৈতিকতা এটা থাকে না। থাকে না কারণ শম্ভুদায় একটু আগে বললো নির্বাচন ছাড়া কি করে পরিবর্তন হবে, মানে বিএনপি ইলেকশন করছে না, এটা ভীষণ রকম একটা খারাপ ব্যাপার। শম্ভুদা উনি যদি বলতেন আমরা 88 সালে ইলেকশন করি নাই, এটার জন্য জাতির কাছে মাপ চাই, আমরা 96 ইলেকশন করি নাই, মানে আওয়ামী লীগ হিসাবে উনি তো আওয়ামী লীগ করেন, প্রবীণ মানুষ, জাতির কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি 2006 ইলেকশন করি নাই, মানে আওয়ামী লীগ করে নাই, আমি জাতির কাছে ক্ষমা চাচ্ছি। তারপরে বলতে পারতো বিএনপি ইলেকশন না করা এইটা বোধহয় আওয়ামী লীগের কাছে পাইছে। কিন্তু ভাবখানা এরকম যে আওয়ামী লীগ কখনো নির্বাচন বর্জন করে নাই, নির্বাচন তো সরে দাঁড়ায় নাই। এই দেশে যা কিছু খারাপ সবগুলো প্রথমে উদ্বোধন করছে আওয়ামী লীগ। এইভাবে যদি বলি আওয়ামী লীগ কষ্ট পাবে। এই যে এমন ধর না কেয়ারটেকারটা, এমন কোনো ঘটনা নেই এই কেয়ারটেকার আন্দোলনকে সফল করার জন্য, এমন কোনো ঘটনা যে আওয়ামী লীগ করে নাই। আবার এখন আওয়ামী লীগই তারা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য কেয়ারটেকার কবরস্থ করে দিছে, মাটি চাপা দিয়ে দিছে। ঠিক তেমনি আপনি ওই শুরুতে, বাংলাদেশের শুরুতে বহুদলীয় গণতন্ত্র, মুক্তিযুদ্ধের মানে অর্জনটাই ছিল আমাদের মানে গণতন্ত্র এবং স্বাধীনতা। আপনি দেখেন না 3 বছর না যেতেই একদল করে ফেলা, একদলের পক্ষে যে যুক্তি দেখে, তার মানে গণতন্ত্রের মধ্যে আমরা ক্ষমতায় থাকতে পারলে হয়। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগের, যেমন দেখেন না বিএনপি সিদ্ধান্তে ইলেকশন করবে না, চট করে আমার খুব প্রিয় ব্যক্তিত্ব আমাদের শম্ভুদা বলে দিল বিএনপি সিদ্ধান্ত নিছিল যে ইলেকশন যার যার মতো করবে। আরে ভাই, উনি আওয়ামী লীগ করেন, আজন্ম আওয়ামী লীগার, এবং আমার মনে বাকি জীবনটাও আওয়ামী লীগে উনি থাকবেন। আমি আজন্ম বিএনপি, বাকি জীবনটাও আমার ধারণা বিএনপির মধ্যে আমার কাটবে। আমি বলছি এই ধরনের কোনো সিদ্ধান্ত ছিল না, একটাই সিদ্ধান্ত, এই সরকার অধীনে অর্থাৎ দলীয় সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। তাহলে পরে চট করে ওনারা সরে গেল। এই চট করে অর্থাৎ একটা গল্প বানানোর এই যে বিষয়, আমার কাছে যেটা মনে হয় এটা আওয়ামী লীগের মতো সিদ্ধহস্ত আর কেউ নাই, মানে এরকমভাবে কেউ বলতে পারে না। চট করে একটা মানে গল্প বানিয়ে ফেলা, অন্যের প্রতিপক্ষকে ঘায়েল করা। তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা উঠে গেছে, এটা ধ্বংস হয়ে গেছে। যদি আপনাকে ফিরিয়ে আনতে হয় নির্বাচনী ব্যবস্থাটা, যেটা ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডে, এমনকি এই সরকারের আগে নির্বাচন মানে উৎসব এই দেশেও ছিল। জি, তো সেই উৎসব যদি ফেরত আনতে হয়, আওয়ামী লীগকে ক্ষমতা কেন্দ্রিক যে ভাবনা, মানে ক্ষমতা ছাড়া তাদের কোনো ভাবনা নেই, ওইটার থেকে বেরিয়ে আসতে হবে।
সেটি তারা যে আন্দোলন করছিল সেই কেয়ারটেকারই ফেরত যেতে হবে। তাহলে বাংলাদেশে আমার মনে হয় মানুষের নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচন। এই যে আমি সমুদার কাছে বলি, সমুদা একাধিকবার এমপি হয়েছে, শেষবারে তিনি যে পরাজিত হয়েছেন এটা আওয়ামী লীগের ভ্রান্ত এবং বিভ্রান্তিমূলক সিদ্ধান্তের কারণে, না হলে সে এমপি হতো। যদি সব দল অংশগ্রহণ করতো আমার ধারণা উনি এমপি হতো, কিন্তু তার দলের সিদ্ধান্তের কারণে, বিভ্রান্তির সিদ্ধান্তের কারণে, শুধু উনি না, অনেক আওয়ামী লীগের রাজনীতিতে যারা সত্যিকারের এমপি হতো, প্রতিদ্বন্দ্বিতা করে হতো, তারা আজকে রাজনীতি থেকে বা নির্বাচন থেকে ছিটকে গেছে। ভোটার উপস্থিতি কেমন থাকবে বলে মনে করেন? একদম আমার হাতে এখানে ভোটের তো কোনো কারণ নেই, এখানে লিস্ট করা আছে, লিস্ট করা আছে, কে দাঁড়ালো না, কে ইলেকশন করলো, কে ভোটে মানে কত পার্সেন্ট আসলে এগুলো না। নির্বাচন কমিশন এটা মোটামুটি গুনে রাখছে, এই হবে অমুক জায়গায় অমুক উপজেলায় জিতবে, এই এত ভোটে জিতবে, এগুলো সব তৈরি করা আছে। এই দেশের নির্বাচন এটা শেষ হয়ে গেছে, এই শেষ হয়ে গেছে, এটা আপনাকে মেনে নিয়ে এটা যদি পুনরুদ্ধার করতে চান তাহলে আপনার সব মিলে, সবাইকে মিলে এই জায়গায় আসতে হবে, এছাড়া কোনো। অসংখ্য ধন্যবাদ। আমি একটু, আমার হাতে সম্ভবত 1 মিনিট সময় আছে, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এর মধ্যে আপনি যতটুকু বলতে পারেন বিরতির পর আমরা হয়তো শুনবো। অনেকগুলো প্রশ্ন আপনার প্রতি করেছে, দেশের সব খারাপের দায় আওয়ামী লীগের উপর দিচ্ছেন, ভোট নেই, সবকিছু তৈরি করা আছে, রেডি করা আছে, ফলাফল কি বলবেন? বলবো আপনি, হ্যাঁ বলবেন, আপনিও নির্বাচন করেছেন এর আগে। শোনেন, লিস্ট করার এই যে নমুনা, এটা তো তারা বিএনপি শুরু করছে 79-এর নির্বাচনে। কে কে এমপি হবে এটা জিয়াউর রহমান সাহেব আগে তালিকা করে তারপর নির্বাচন করছে। আওয়ামী লীগের মতো দল 35টা সিট পাইছে, ওই সময় তো বিএনপির ক্ষমতায় যাওয়ারই কথা না, এত সিট পাওয়ার কথা না। তো লিস্টের কথা এবার উনি বলতে পারেন একদম স্ট্যান্ড নেতা হইয়া। তারপরে আপনার এই যে একদল, আমরা তো কেয়ারটেকার গভর্নমেন্ট, ওনারা তো কেয়ারটেকার চান নাই, কেয়ারটেকার তো আমরা চাইছি, আমরা কেয়ারটেকার আদায় করছি। সেই আদায় করা কেয়ারটেকার তারা নষ্ট করে দিচ্ছে। তারা তো কেয়ারটেকারের যে মূল স্পিরিট যেটা, সেটা তো তারা ইয়াজউদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট বানাইয়া ওই সময় শেষ করে দিল। এবং সেই একই লোক প্রেসিডেন্ট, একই লোক আবার তত্ত্বাবধায়ক সরকারের মানে প্রধানমন্ত্রীর স্ট্যাটাস তার। এটা করেই তো তারা নষ্ট হয়ে গেছে। এবং এই কেয়ারটেকার নষ্ট করছে তারা। আমরা বরং কেয়ারটেকারের পক্ষে ছিলাম এবং এখনো আমরা কেয়ারটেকারের পক্ষে থাকবো নীতিগতভাবে। বিরোধী দলে থাকলে নাকি না, আমরা তো কেয়ারটেকারের পক্ষে তো আমরা ছিলাম, যে পার্লামেন্টে পক্ষে নাই। না, এটা ক্লিয়ার কথা, যে পার্লামেন্টে কেয়ারটেকার এই যে সিস্টেমটাকে বাধ্য হয়েছে, সেখানে তো আমরা সবাই কেয়ারটেকারের পক্ষে ছিলাম তো। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট হচ্ছে কনস্টিটিউশনের গার্ডিয়ান, সুপ্রিম কোর্ট ইজ দি গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। গার্ডিয়ান বলছে যে না, এই যে অনির্বাচিত সরকার সিস্টেমটাই, যেটা আমরা সংবিধান সেটা মানে না, এটা আল্ট্রাভায়ার্স, অর্থাৎ এটা বেআইনি। এ কথা বলার পরে না আমরা অ্যামেন্ডমেন্ট করে আসলাম, না তো আমরা তো সকলেই আমরা কেয়ারটেকারের পক্ষে ছিলাম। ওনরা সেই কেয়ারটেকার নষ্ট করছে, ইয়াজউদ্দিন সাহেবের দিয়ে কেয়ারটেকার নষ্ট করে দিল, বয়স বাড়িল হাসান সাহেবের, নানান রকম গন্ডগোল লাগাইয়া কেয়ারটেকার সিস্টেমটাই তারা শেষ করে দিল। কেয়ারটেকার আমরা সাপোর্টার, আমরাই তো কেয়ারটেকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কেয়ারটেকার জন্য আন্দোলন করছি, সেখানে কত মানুষ জীবন দিচ্ছে। এই কথাগুলো বলার তো কোনো মানে হয় না। তো এখন একই কথা আমাদের রোজ রোজ বলতে হবে? দুদু ভাইরা তো ইতিহাস ঘুরে ফেলাইলো। আমরা তো কেয়ারটেকারের পক্ষে, আপনারা তো কেয়ারটেকারের বিপক্ষে। আমাদের ফিলোসফি কেয়ারটেকারের পক্ষে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শেষ পর্যন্ত যেখানে সেই সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও কিন্তু তখন তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি তো 2018 সালে নির্বাচনে এসেছিল। হ্যাঁ, না 14 সালে, কিন্তু 14 সালে প্রধানমন্ত্রী প্রস্তাব করছেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলছেন, অনুরোধ করছেন যে আপনারা আসেন, কোন কোন মন্ত্রণালয় আপনারা নেবেন। আমরা হাইকোর্টের যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে 2বার করতে পারেন আপনারা, পার্লামেন্ট চাইলে 2বার করেন, কিন্তু পার্লামেন্ট চাইতে পারলাম না আমরা, ওনারা আসলেই না। তো সমস্ত জায়গায় আগুন লাগাইলেন তারা, গন্ডগোল লাগালেন তারা, মারলেন তারা, পিটাইলেন তারা, এখন তারাই হয়েছে গণতন্ত্রের। আমি বিরতির পর আপনার এই বাকি উত্তরটুকু শুনবো। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সম্প্রতিকে আরো একবার স্বাগত। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমরা অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আপনার কাছে আসলে শুনছিলাম, একটু যদি আপনি আবার সেটি কন্টিনিউ করেন আর কি, একটু উল্লেখ করতে হবে। আমরা ওই যে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছিলাম, আর আপনি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যে অনেক দায় আওয়ামী লীগকে দিয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, অনেক
খারাপ কিছুর দায় বা দেশের অনেক প্রথম শুরু করেছে আওয়ামী লীগ, এমনটি বলেছেন। না, এটা রাজনৈতিকভাবে তো বলতেই পারেন, আমরা সেটা উত্তর দিতেও পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ সত্য এবং ইতিহাসকে, আইনকে অস্বীকার করে তো কিছু চলবে না। আইনটাকে তো আমরা গুরুত্ব দিতে হবে। এখন এই যে ওনার তো অনেক ক্ষোভ, ওনার নির্বাচনে আসেন না, সমস্ত দোষ আমাদের। তারপরে এই যে ওই কেয়ারটেকারের কথা বলতেছিলাম, আমরা কেয়ারটেকার তো সৃষ্টি করছি আমরা আন্দোলন করছি সমস্ত রাজনৈতিক দল নিয়ে, সেখানে ওনারা কেয়ারটেকার দিতে বাধ্য হয়েছেন। কিন্তু খেলাটা কি, এই যে একটা মানে আপনার একটা ভালো জিনিসের প্রতি আমি সম্মান দেখাতে পারি না, এমনভাবে হয়ে যায়। আমাদের জনাব মরহুম আব্দুল সামাদ আজাদ, আমাদের তৎকালীন পার্লামেন্টের বিরোধী দলের নেতা এবং বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, তিনি একটা কেয়ারটেকারের একটা প্রস্তাব আওয়ামী লীগের পক্ষ থেকে পার্লামেন্টে উপস্থাপন করছিলেন, আইনটা, কিন্তু সেটাকে ওনারা গুরুত্ব দিলেন না দিয়ে করলেন কি, আমরা পার্লামেন্ট ছেড়ে গেলাম, আমরা রিজাইন করলাম। পরবর্তীকালে রাজনৈতিক আন্দোলনের চাপে ম্যাডাম একটা কেয়ারটেকার গভর্নমেন্ট নিজে বানাইয়া সেটাকে পাশ করলেন, পাশ করিয়া রাত্রের মধ্যে পাশ করে উনি ক্ষমতা ছেড়ে দিলেন, বেশ ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে একটা শ্রদ্ধা ভক্তি, আওয়ামী লীগ বা বিরোধী দল যে প্রস্তাব টানছে সেটার প্রতি তার শ্রদ্ধা দেখানো উচিত ছিল। এবং এই ভুলের কারণে কিন্তু এই 111 আসছে, কারণ এই কেয়ারটেকার গভর্নমেন্টের আইনটা করতে গিয়ে 90 দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, এই জিনিসটাকে তারা ভালো করে হাইলাইট করে নাই, যার জন্য কিন্তু ওই আইয়ুদ্দিন মঈনুদ্দিনের সরকার কিন্তু এখনো থাকতে পারতো, আইনে এমন অবস্থা ছিল, কিন্তু আন্তর্জাতিক চাপ, দেশীয় চাপ তারা ছেড়ে দিয়েছে। এই যে ভুলগুলো, তাদের ভুলের জন্য তারা এটা করছে। এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্ট করার পরে আমরা ক্ষমতায় আসলাম, বিচারপতি হাবিবুর রহমান সাহেব প্রথম কেয়ারটেকার গভর্নমেন্ট, আমরা কিন্তু ঠিকভাবে রাষ্ট্র চালাইলাম, আবার কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচন দিলাম। পরবর্তীকালে লতিফুর রহমান আপনার কেয়ারটেকারের প্রধান হলো, তিনি পক্ষপাতিত্ব করে কেয়ারটেকার সিস্টেমটা নষ্ট করে ফেলাইছে। এরপরে বিএনপিও তার রাজনৈতিক সিদ্ধান্ত ভুল, তারা কাকে বিচারপতি বানাবে, কেয়ারটেকার প্রধান হবে, সেই জন্য বিচারপতি হাসান সাহেবের একটা ভালো মানুষ, তার বয়স 2 বছর মধ্যে বাড়াইলো চাকরি জীবনের, অর্থাৎ উনি হবেন লাস্ট চিফ জাস্টিস এবং উনি হবেন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রধান। এই যে করে আপনার এই যে ইয়াজউদ্দিন সাহেব নিজে ক্ষমতা নিয়ে নিলেন যে আমি রাষ্ট্রপতি, আমি তত্ত্বাবধায়ক, এই যে ভুলগুলোর কারণে আপনার তারা যে তত্ত্বাবধায়ক সিস্টেমটাই আজকে একটা অন্যরকম করে ফেলালো। তবু তারপরে তো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সে কিন্তু বলছে যে না, আমরা 2বারের জন্য আসেন, আমরা একত্রে ইলেকশনগুলো করি, কিন্তু ওনারা আসেন নাই। এটা দেওয়ার পর আপনার কাছে আমি আসবো, এইসব প্রশ্নের উত্তর নিশ্চয়ই জনাব শামসুজ্জামান দুদু তিনি দিবেন। আমি তার সঙ্গে একটু ছোট্ট করে একটি প্রশ্ন করতে চাই। আসলে যে স্থানীয় পর্যায়ে এমপি থাকেন বা মন্ত্রী থাকেন, এই যে পরিবারতন্ত্রের একটি কথা আসে, স্থানীয় যেহেতু এখন উপজেলা নির্বাচন সামনে, পরিবারতন্ত্রের কারণে রাজনীতি কতটা উপকৃত হয় বা কতটা ক্ষতিগ্রস্ত হয়, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। আর ওনার অনেকগুলো অভিযোগও ছিল বিএনপির প্রতি, সেটি যদি আপনি দেন। প্রথম কথা বলি যে কেয়ারটেকার আন্দোলন করছে আওয়ামী লীগ, আইন করছে বিএনপি। 15 ফেব্রুয়ারি একটি পার্লামেন্ট, সেই পার্লামেন্টের নির্বাচনে আওয়ামী লীগ যায় নাই। তারা কেয়ারটেকার জানে একটা অচল অবস্থা সৃষ্টি করার জন্য তারা ওই নির্বাচনে যায় নাই 96-এ, কিন্তু ওই পার্লামেন্টকে আওয়ামী লীগ স্বীকার করে না, কিন্তু আবার ওই আইন তারা মানছিল, ওই আইনের বলে তারা ক্ষমতায় আসছিল কেয়ারটেকারে। কিন্তু সর্বশেষ যে ক্ষমতায় আসছে, সর্বশেষ সেটা হচ্ছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের, এটা বেআইনি, সামরিক বাহিনী সমর্থিত, কোনো কেয়ারটেকার সংবিধানে নাই। তার আগেরটা যেটাকে উনি বললেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একই ব্যক্তি, এটা সংবিধান সম্মত। অর্থাৎ 6টা পয়েন্টের সর্বশেষ পয়েন্ট, অর্থাৎ 5টা পয়েন্টে একমত না হলে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারে, এটা সংবিধান সম্মত। উনি আইনজীবী, উনি এটা জানেন, কিন্তু তারপরেও এই ঘুরিয়ে যাওয়া, এটা হচ্ছে যখন যেমন তখন তেমন সাজা। কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার অবৈধ হওয়ার পরেও শেখ হাসিনা নিজে, তিনি বিরোধী দলের নেতৃত্ব তখন বলছে এটা আমার আন্দোলনের ফসল, এটা খুব প্রচলিত শব্দ। এই আন্দোলনের ফসলটা দিয়ে তিনি ক্ষমতায় আসেন, অর্থাৎ কেয়ারটেকার ঘাড়ে পা দিয়ে তিনি ক্ষমতায় আসেন। এসে তিনি ওই কেয়ারটেকার কিন্তু বাতিল করছেন, আইন কিন্তু আওয়ামী লীগ করেনি, আন্দোলন করছিল।
তো আমার প্রশ্ন হচ্ছে, বারবার বলছে যে বিএনপি এটা নষ্ট করছে। বিএনপি যদি নষ্ট করে থাকে তাহলে তো প্রথম চোটে এটা বাতিল করতে পারত। ওর ঘাড়ে করে আমি নদী পার হওয়ার পরে, তারপর ক্ষমতা ধরার পরে ওটা বাতিল করে জানে যে এখন শেখ হাসিনার অধীন ছাড়া আর নির্বাচন হবে না। তার মানে এটা কি, বেগম জিয়ার আন্ডারে নির্বাচন করব না, কিন্তু শেখ হাসিনার আন্ডারে আমার নির্বাচন করতে হবে। তো নতুনত্ব কি? আইনটা দেখালাম। তাহলে পরে বেগম জিয়ার অধীনে যে কেয়ারটেকার পাস হয়েছিল সেটা বাতিল কিন্তু আওয়ামী লীগ করছে। এটা ইতিহাসের ধারা বর্ণনা। তা আমার কাছে মনে হয়েছে যে ক্ষমতা প্রিয় কোনো দল যদি থাকে, সেটা স্বাধীনতা পরবর্তীতে বাকশাল গঠনের মধ্য দিয়ে আজীবন মানে সেই তৎকালীন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতায় থাকতে চেয়েছিল। ইতিহাসের সেটাই মনে হয়, কিন্তু আলটিমেট থাকা সম্ভব হয়নি। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। আমাদের শেষ করতে হবে, আপনার কাছে 30 সেকেন্ড হয়তো আপনাকে দিতে পারবো। পরিবারতন্ত্র, না 30 সেকেন্ড দরকার নেই, আপনি ওনাকে দিয়ে দেন। এটি নিয়ে যদি কিছু, না আমার কিছু বলার দরকার নেই। অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আপনি যদি কিছু বলতে চান, এবং পরিবারতন্ত্রের কারণে রাজনীতি ক্ষতি হচ্ছে কিনা। না, আমি একটা দুদুভাইয়ের একটা প্রশ্ন উত্তর দিতে হবে। আমরা তো এরশাদের পতনের পর তো বেগম খালেদা বিএনপি তো ক্ষমতায় ছিল, 91 তারা দিচ্ছে, কিন্তু 91-তে এসে ওনারা যে অন্যায়গুলো করছে, যেমন মাগুরে একটা নির্বাচন করছে, ঢাকা 10-এ একটা নির্বাচন করছে, মিরপুরে নির্বাচন করছে, এই নির্বাচনগুলো করে সমস্ত বিরোধী দলের আস্থাটা নষ্ট হয়ে গেছে। কারণ আমাদের এরশাদের পতনের সময় কিন্তু 15 দল 7 দল এরকম বিভিন্ন 3টা দফায় কিন্তু একটা শেষ করতে হবে, হ্যাঁ একটা কিন্তু একটা নীতিমালা করছিল, সেটাও ওনারা লঙ্ঘন করছেন। অর্থাৎ জীবনে যতগুলো আইন সুন্দর জিনিস তারা কিন্তু লঙ্ঘন করছেন, যার কারণে আজকে সাফারিংটা হচ্ছে। আমরা তো কেয়ারটেকারের পক্ষেই ছিলাম। ধন্যবাদ জানাতে হবে আপনাকে। আপনি যদি এক কথা কিছু বলতে চান। আমি আর কিছু বলবো না। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং শামসুজ্জামান দুদু, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শকদের, সাম্প্রতিক আজ এখানে শেষ করতে হবে। আগামীকাল একই সময় অন্য কোনো অতিথি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।